আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। রাত ৯টায় শপথ নেবেন অন্তর্বর্তীকালীন সরকার। শপথ অনুষ্ঠানের জন্য ইতোমধ্যেই বঙ্গভবনের দরবার হল প্রস্তুত করা হয়েছে। আসতে শুরু করেছেন আমন্ত্রিত অতিথিরা। প্রায় ৪০০ অতিথির জন্য দরবার হলের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বাক্য পাঠ করাবেন। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেবেন। অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা হতে পারে ১৭ জন। তারাও একই অনুষ্ঠানে শপথ গ্রহণ করবেন। রাজনীতিক, শিক্ষাবিদ, কূটনীতিক সহ সরকারি ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেবেন। ইতিমধ্যেই অনেকে বঙ্গভবনে প্রবেশ করেছেন। সম্ভাব্য উপদেষ্টা হিসেবে যারা থাকতে পারেন তারা হচ্ছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেহউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল, মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান, সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফ, তৌহিদ হোসেন, পরিবেশ আইনজীবী সৈয়দা রেজওয়ানা হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এছাড়া আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাখাওয়াত হোসেন, সুপ্রদীপ চাকমা, ফরিদা আক্তার, বিধান রঞ্জন রায়, আ.ফ.ম. খালিদ হাসান, নূরজাহান বেগম, শারমিন মুর্শিদ ও ফারুকি আজম। এই মুহূর্তে মোহাম্মদ ইউনূসের গুলশানের বাসভবনের সামনে আছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। সরাসরি তার কাছে চলে যাচ্ছে। জুনায়েদ, ডক্টর মোহাম্মদ ইউনূস কি বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হয়েছেন কিনা এবং এ নিয়ে আর কি কি তথ্য আছে আপনার কাছে? লোপা, এখনো ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হননি। আমি এখন তার বাসার সামনে অবস্থান করছি। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, বিশেষ করে স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যরা, আমরা দেখছি যে তাদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই আসলে তিনি এই বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দিবেন। আপনি জানেন যে এর আগে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম বিকেল 4:30টার দিকে মূলত তিনি এই গুলশান ২ নম্বরের ৮৪ নম্বর রোডের এই বাসায় এসে পৌঁছেছেন এবং প্রায় ৩ ঘন্টা ধরে এই বাসায় কিন্তু তিনি এখন অবস্থান করছেন। এবং এর মধ্যে দেখেছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, তিনি তার সাথে দেখা করতে এসেছেন এবং বেশ কয়েকজন পরিবারের সদস্যরা আসলে ভিতরে প্রবেশ করেছেন, এমনটাই আমরা দেখেছি। এবং আপনি জানেন যে আজ রাত ৯টার দিকে মূলত আসলে তার শপথ গ্রহণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং সেই হিসেবে আসলে হাতে সময় খুব একটা বেশি নেই। তো তার বের হওয়ার যে প্রস্তুতি আমরা দেখছি যে ইতিমধ্যে স্পেশাল সিকিউরিটি ফোর্সের পক্ষ থেকে সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং এখানে তার বাসা ঘিরে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি উৎসুক জনতাও কিন্তু এখানে রয়েছেন। এবং আমরা দেখেছি তিনি যখন এখানে এসে পৌঁছেছেন তখন কিন্তু ছাত্র জনতার পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে এবং বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের সমন্বয়ক রয়েছেন, আমরা কয়েকজন সমন্বয়ক কিন্তু এখানে এসে তাকে শুভেচ্ছা জানাতে দেখেছি এবং তারা বেশ কিছু দাবি দেওয়া কিন্তু তার কাছে তুলে ধরেছেন এবং ডক্টর ইউনূসও আসলে রাস্তায় দাঁড়িয়ে তাদের কথা শুনেছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন যে নতুন বাংলাদেশ গঠনে আসলে তরুণরা যেই সংগ্রামের মধ্য দিয়ে আসলে নতুন করে বাংলাদেশের যে স্বাধীনতা বলি বা বিজয় অর্জন বলি, যে বিজয় এনেছেন, সেই বিজয়কে ধরে রাখার জন্য যা যা করণীয় সবই করা হবে বলে কিন্তু ডক্টর ইউনূসের পক্ষ থেকেও ছাত্র জনতাকে আশ্বস্ত করা হয়েছে। তো আমরা অপেক্ষা করছি আসলে যখনই তিনি এই বাসা থেকে বের হবেন বঙ্গভবনের উদ্দেশ্যে। আমরা জানছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের বঙ্গভবনের উদ্দেশ্যে যাত্রা প্রস্তুতির খবর। এই মুহূর্তে বঙ্গভবনের দরবার হলের সামনে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট নজরানা চৌধুরী। আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি। নজরানা, দরবার হল তো শপথ গ্রহণের জন্য প্রস্তুত করা হয়েছে, তো অতিথিরা আসছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা নির্বাচিত হচ্ছেন। এছাড়া আর কারা এই উপদেষ্টা মণ্ডলীর তে আছেন, সর্বশেষ কি জানতে পেরেছেন আপনি?
লোপা বঙ্গভবন কিন্তু প্রস্তুত এই নতুন এই সরকারের শপথ গ্রহণের জন্য। আমরা তো ইতোমধ্যে জেনে গেছি যে কে হচ্ছেন প্রধান উপদেষ্টা, মানে সরকারের কে প্রধান হচ্ছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং এর বাইরে আসলে যেই নামগুলো শোনা যাচ্ছে সেটি আসলে একেবারে সরকারিভাবে বা সেরকমভাবে আমাদেরকে এখনও জানানো হয়নি। তবে সংখ্যাটা আমি বলতে পারি যে সেই সংখ্যাটা হচ্ছে মোট 17 জন, প্রধান উপদেষ্টা সহ আরও উপদেষ্টা 16 জন, মোট 17 জনের জন্য এখানে ব্যবস্থা রাখা হয়েছে বঙ্গভবনে। ইতোমধ্যে কিন্তু অতিথিরা আসতে শুরু করেছেন এবং আমি দেখেছি রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত হয়েছেন, সরকারের সচিবগণ উপস্থিত হয়েছেন। তবে এখনও ডিপ্লোম্যাট যারা বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত তারা এখনও আসতে শুরু করেনি। তো যেহেতু গতকালকেই ঘোষণা করা হয়েছিল হয়তো 8টার দিকে এই শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে, তবে আমার যতদূর এখানকার প্রস্তুতি মনে হচ্ছে হয়তো কিছুটা দেরি হতে পারে, তবে সেটিও কিন্তু অফিসিয়ালি আমাদেরকে জানানো হয়নি। তো আমরা অপেক্ষা করছি এবং যে নতুন সরকারের উপদেষ্টারাও যারা শপথ নেবেন তারাও কিন্তু এখনও উপস্থিত হননি এখানে। তো কিছুক্ষণের মধ্যেই নিশ্চয়ই তারা আসতে শুরু করবেন। তো আমরা অপেক্ষা করছি এবং আপনি জানেন যে পুরো জাতি আসলে অপেক্ষা করছে নতুন এই সরকারের শপথ গ্রহণের জন্য। কারণ আপনি জানেন যে গত বেশ কিছুদিন ধরে বাংলাদেশে যেই অবস্থা চলছে এবং বিগত সরকার পদত্যাগ করার পরে, সোমবার পদত্যাগ করার পরেও কিন্তু এক ধরনের অচল অবস্থা সরকারিভাবে হয়েছে, কারণ যেহেতু সরকার ছিল না। তো পুরো জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে যে একটি সরকার দায়িত্ব নেবে, তারপর কিন্তু দেশের পরিস্থিতি সুন্দরভাবে এগিয়ে যাবে। এবং যেই দাবি নিয়ে ছাত্র জনতা আন্দোলন করেছিল, সেই বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার জন্য, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য নিশ্চয়ই এই সরকার তাদের যে দিক নির্দেশনা, তারা যে নেতৃত্ব দিবেন, সেই নেতৃত্বের পেছনে থেকে পুরো বাংলাদেশের মানুষ কিন্তু সেই বাংলাদেশকে সুখী সমৃদ্ধ এবং বৈষম্যহীন একটি জাতি এবং দেশ হিসেবে গড়ে তোলার জন্য কাজ করবে। তো আমরা অপেক্ষা করছি, কিছুক্ষণ পরেই হয়তো অতিথিরা চলে আসবেন, বাকি অতিথিরা। তো আমরা সে পর্যন্ত অপেক্ষা করছি, আমরা পরবর্তীতে আপনাকে আপডেট জানাতে পারবো। লোপা, বঙ্গভবন থেকে জানছিলাম অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের প্রস্তুতির খবর। দর্শক, এবারে আমরা চলে যাচ্ছি বঙ্গভবনের বাইরে। সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল হাসান, তিনি আমাদের সাথে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন। ইমরুল, কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পেরেছি যে অন্তর্বর্তী সরকারের প্রধান শপথ গ্রহণ করবেন। তো অতিথিরা বেশ কিছু এসেছেন আমরা জানতে পেরেছি, এবং রাজনৈতিক দলের নেতা এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের মধ্যে কারা উপস্থিত আছেন, আপনার হাতে এই মুহূর্তে কি তথ্য আছে? আটটায় নির্ধারিত সময় ছিল, সেটি এখন 1 ঘন্টা পিছিয়ে 9টা করা হয়েছে। প্রধান উপদেষ্টা যিনি হচ্ছেন ডক্টর ইউনূস এখনো বাসা থেকে রওনা হননি এবং যারা উপদেষ্টা মন্ডলীর সদস্য পদে শপথ নেন তারাও এখনো পর্যন্ত কাউকে আমরা দেখিনি। তবে যারা অতিথি এখানে 400 আমন্ত্রিত আজকে অতিথি এই বঙ্গভবনের দরবার হলের এই অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানে উপস্থিত হবেন। আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের দেখতে পাচ্ছি, তারা এখানে আসছেন। এই মুহূর্তে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং তার স্ত্রী, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, ওনারা দুজন প্রবেশ করছেন। এছাড়া কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজউদ্দিন আহমেদ সহ দলের বিভিন্ন স্তরের নেতারা আসতে শুরু করেছেন একে একে। বিএনপির মহাসচিব অবশ্য এখনো আসেননি, প্রতিনিধিরাও আমরা কাউকে আসতে দেখেছি। তবে যেহেতু এখনো সময় শুধু 1 ঘন্টা পিছিয়েছে, ধারণা করা হচ্ছে যে তারা আরো কিছু পরে হয়তো অন্যান্য অতিথি যারা আছেন তারা একে একে এই বঙ্গভবনে প্রবেশ করবেন। এবং আমরা ইতিমধ্যে হয়তো জেনেছি যে উপদেষ্টা মন্ডলীর প্রধান উপদেষ্টার বাইরে আরো 16 জন উপদেষ্টা এই শপথ আজকে দিবেন দায়িত্ব, সরকারের দায়িত্ব। এবং আমরা যদি জানতে পেরেছি 2 জন ছাত্র আন্দোলনের যে সমন্বয় করেছেন তারা এই 2 জন আসলে আজকে এই অন্তর্বর্তী সরকারের অন্তর্ভুক্ত করেছেন। সেটি আমরা সম্ভাব্য তালিকা দিয়েছি, সেখানে 2 জনের নাম রয়েছেন আইডি ইসলাম এবং আতিক মাহমুদ।
আমরা জানছিলাম বঙ্গভবনের বাইরের খবর। দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনাই হবে প্রথম কাজ বলে জানিয়েছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশবাসীকে তার উপর আস্থা রাখার জন্য আহ্বান জানিয়ে বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে পাওয়া স্বাধীনতাকে রক্ষার জন্য। ফ্রান্সের প্যারিস থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে তিনি এসব কথা বলেন। রিপোর্টে জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন দুপুর 2:10 তাকে সংবর্ধনা দিতে বিমানবন্দরে উপস্থিত হন সেনাপ্রধানসহ নৌ ও বিমান বাহিনী প্রধান। ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন যারা। ঢাকায় ফিরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ডক্টর ইউনূস বলেন, আইন শৃঙ্খলা রক্ষা করাই হবে তার প্রথম কাজ। কারোর উপর কোনো হামলা যাতে না হয় সেই আহ্বান জানান তিনি। আইন শৃঙ্খলা ব্যাঘাত হচ্ছে, মানুষকে আক্রমণ করছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে, চুরি করছে, দিয়ে যাচ্ছে, অফিস আদালতে আক্রমণ করছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আহমদিয়া সবার উপর আক্রমণ করছে। এগুলো হলো ষড়যন্ত্রের অংশ। এগুলো আমাদের বিষয় না। আমাদের কাজ হলো এটাকে রক্ষা করা, সবাইকে রক্ষা করা, এটাকে প্রতিটি মানুষ আমাদের ভাই, আমাদের বোন, তাদের রক্ষা করা এবং আমাদের একটা শৃঙ্খলা ফিরিয়ে আসা। দেশবাসীর কাছে আমার আবেদন, আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন, আমার উপরে ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপরে হামলা হবে না। এটা আমাদের প্রথম দায়িত্ব। এটা যদি আমি করতে না পারি, এটা আমার কথা যদি না শোনেন আপনারা, তাহলে আমার প্রয়োজন এখানে নাই। আমাকে বিদায় দেন, আমি আমার কাজে থাকি, সেখানে আমি ব্যস্ত থাকি। ছাত্র জনতার অভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, এবার স্বাধীনতা রক্ষা করতেই হবে। এটা সম্ভব করেছে যে তরুণ সমাজ, তাদের প্রতি আমি আবার সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাদেরকে। তারা আমার পাশে আছে। এরা এই দেশকে রক্ষা করেছে, এই দেশকে নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে এবং এই পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম, সে বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে, সেটাই হলো আমাদের শপথ। সেটা আমরা রক্ষা করতে চাই, এগিয়ে যেতে চাই। এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে। শুধু রক্ষা করা নয়, এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছাতে হবে। তা না হলে এই স্বাধীনতার কোনো দাম নাই। এই স্বাধীনতাটাকে পৌঁছানো হলে আমাদের শপথ, আমাদের প্রতিজ্ঞা। সহিংসতায় আবু সাইদের কথা উল্লেখ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, অবিশ্বাস্য এক সাহসী যুবক আবু সাইদ। কি অবিশ্বাস্য একটা সাহসী যুবক, বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তারপরে থেকে কোন যুবক, কোন যুবতী আর হার মানে নাই, সামনে গিয়ে আছে এবং বলছি যত গুলি মারতে পারো, আমরা আছি। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। আমরা আবারও চলে যাচ্ছি বঙ্গভবনের সামনে। ভেতরে চলছে অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের প্রস্তুতি। সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট মুকসিমুল হাসান। মুকসিমুল, সেখানকার সর্বশেষ পরিস্থিতির কি তথ্য আছে আপনার কাছে? হ্যাঁ লোপা, আমরা একেবারে বঙ্গভবনের গেটে আছি এবং আমরা ঠিক যে জায়গাটিতে আছি এর ঠিক পাশ থেকেই হচ্ছে বঙ্গভবনে ঢোকার গেট। আমরা যতটুকু দেখছি গত প্রায় আধা ঘন্টা ধরেই বেশিরভাগ আমন্ত্রিত অতিথি এই বঙ্গভবনে ঢুকছেন এবং ঢোকার জন্য গাড়িরও একটি দীর্ঘ সিরিয়াল কিংবা একটি জ্যাম তৈরি হয়েছে। এবং যতটুকু আমরা দেখছি যে এখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে ঢুকেছেন। জামায়াত ইসলামের নেতাদেরকেও আমরা ঢুকতে দেখেছি। এছাড়া সুশীল সমাজের প্রতিনিধি, কয়েকটি বাম সংগঠনের নেতারাও ঢুকছেন। এবং এখনও যদি আমরা একটু এই বঙ্গভবনে গেটের পরিস্থিতি দেখানোর চেষ্টা করি, এখনও অনেকে ঢুকছেন এবং আমরা ইতোমধ্যেই একটি তালিকা পেয়ে গেছি যে কারা নতুন এই সরকারে শপথ নিতে যাচ্ছেন। এবং যে তালিকাটি ইতোমধ্যে অনেকটাই প্রকাশ হয়েছে ডক্টর মোহাম্মদ নেতৃত্বে যে অন্তর্বর্তী
সরকার গঠিত হচ্ছে, সেখানে কোটা সংস্কার আন্দোলনে যারা আন্দোলনরত ছিল শিক্ষার্থীরা, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের পক্ষ থেকে যেমন 2 জন প্রতিনিধির নাম আমরা শুনতে পাচ্ছি, ঠিক তেমনি সমাজের বিশিষ্টজন, অর্থনীতিবিদ সহ আরও অনেকেই আছেন এই তালিকায়। এবং সেই তালিকাভুক্ত অনেকেই আমরা ঢুকতে দেখেছি। এর বাইরে গণ অধিকারের যে ডাকসুর নূর সহ তার সংগঠনকে আমরা ঢুকতে দেখেছি। কোটা সংস্কারেরও কয়েকজন ঢুকেছেন যতটুকু আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে এখানের পরিবেশটাই যদি একটু দেখছি যে এখনো গণমাধ্যমের প্রতিনিধিরা ঢুকছেন এবং মানে বিভিন্ন সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ঢুকছেন। এবং যতটুকু আমরা জানতে পেরেছিলাম 400 আমন্ত্রিত অতিথি প্রবেশ করতে পারবে, কিন্তু বাস্তবে এখানে 400-র বেশি আমন্ত্রিত অতিথি প্রবেশ করছেন ইতিমধ্যেই 400-র উপরে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে এই বঙ্গভবন এলাকার এই গেটে মানুষের প্রচুর ভিড় আছে। এবং ঠিক যেমন আমন্ত্রিত অতিথিরা এখানে ঢুকছেন, ঠিক তেমনি উৎসুক প্রচুর জনতাও এখানে রয়েছে। ছাত্র, শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আছেন। এবং এখানে যারা আছেন মানে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দল থেকে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যারা আসছেন, তারা আমার সামনে ধরেন, তারা সবাই এখানে আসছেন এবং ঢুকছেন। আস্তে শপথ গ্রহণ অনুষ্ঠানটি এখনো খানিকটা সময় বাকি আছে, যে কারণে বিভিন্ন আমন্ত্রিত অতিথিবৃন্দ এখানে প্রবেশ করছেন এবং এখানে বেশ কড়া নিরাপত্তার মধ্য দিয়েই প্রবেশ করতে হচ্ছে। আমরা দেখছি আমন্ত্রিত অতিথিদের তালিকায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা তাদের গাড়িবহরও প্রবেশ করছে এবং কয়েকটি দেশের রাষ্ট্রদূতের গাড়িবহর প্রবেশ করছে। এর আগে আমরা রাজনৈতিক দলের নেতাদের যেতে দেখেছি। এই মুহূর্তে আমরা দেখছি কয়েকটি দেশের রাষ্ট্রদূত প্রবেশ করছে। এবং সব মিলিয়ে বলা যায় যে এই গণভবন এলাকায় এক ধরনের ভিড় তৈরি হয়েছে, মানুষের স্রোত তৈরি হয়েছে এবং আমন্ত্রিত অতিথিরাও প্রবেশ করছে। তো এই হচ্ছে লোপা বঙ্গভবনের গেট থেকে সবশেষ খবর। দেশে চলমান পরিস্থিতিতে কেউ যাতে ধর্মীয় উপাসনালয়ে হামলা, হিন্দুদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট করতে না পারে, সেজন্য মাদ্রাসার শিক্ষক, ছাত্র ও সাধারণ শিক্ষার্থীরা রাত জেগে পাহারা দিচ্ছে। এছাড়া জনগণকে সচেতন করছে শিক্ষার্থীরা। বিস্তারিত দেখুন জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। রাজনৈতিক সংকটে কোনো দুষ্কৃতিকারী যাতে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সেজন্য সুনামগঞ্জ মন্দিরে পাহারা দিচ্ছে মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা। 5 আগস্টের পর থেকে সুনামগঞ্জে দিনে রাতে মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা মন্দির সনাতন ধর্মাবলম্বী মানুষের নিরাপত্তার জন্য কাজ করছেন। কওমি মাদ্রাসার কিছু ছাত্ররা আছি, বিশেষ করে আমরা সম্প্রীতি শহর সুনামগঞ্জ শহর, এখানে যদি কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে বা কেউ না ঘটাইতে পারে, এটাই আমাদের উদ্দেশ্য। নেত্রকোনার সংখ্যালঘু ধর্মীয় উপাসনালয় তাদের বাড়ি ঘরের আশপাশে পাহারা বসিয়েছে বিএনপির নেতাকর্মীরা। তাদের সাথে যোগ দিয়েছে এলাকার সাধারণ মানুষও। স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও এলাকাবাসী শহরে নাগরা এলাকার শিব মন্দির, দুর্গা মন্দির সহ বেশ কয়েকটি মন্দির পরিদর্শন করেন। নাগরাবাসী মিলে এই মন্দির আমরা পাহারা দিতেছি। কোনো অসুবিধা, কোনো যদি কিছু হয় এটা আমরা দেখব। কুমিল্লায় সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয়ে রাত জেগে পাহারা দিচ্ছেন মাদ্রাসার শিক্ষক, ছাত্রসহ সাধারণ মানুষ। বগুড়াতেও মন্দির পাহারা দিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জেলা বিএনপির জরুরি সভা করে কমিটি গঠন করা হয়। এরপর জেলার সকল মন্দির ও হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা দেওয়া হয়। লক্ষ্মীপুরে সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরে রাত জেগে পাহারা দিচ্ছেন সাধারণ মানুষ। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। ভিন্ন ধর্মাবলম্বীদের বসতবাড়ি ও বিরোধী মতের উপর হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার ঢাকেশ্বরী মন্দিরের পুরোহিতদের সঙ্গে সাক্ষাৎ শেষে এ নিন্দা জানান দলটির আমির ডক্টর শফিকুর রহমান। পুরোহিতদের তিনি জামায়াত ও শিবিরের নাম ব্যবহার করে কেউ সহিংসতা করলে তার তালিকা দেওয়ার অনুরোধ করেন। তিনি মন্দির কর্তৃপক্ষকে জানান, জামায়াত নিজেদের কর্মীদের মন্দির ও ধর্মীয় উপাসনালয় পাহারায় বসিয়েছে। জামায়াত আমির বলেন, সম্প্রীতির বাংলাদেশে গঠনের বিষয়ে দলের মনোভাব ব্যক্ত করেন তিনি। সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং এসব ঘটনা প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন ডাক্তার শফিকুর রহমান। অধিকার রাখে না, ঠিক অনুরূপভাবে অন্য কেউ আমার উপরে তার ধর্ম চাপানোর অধিকার রাখে না। দেশে যখন কোনো সামান্য সমস্যা অথবা বড় সমস্যার সৃষ্টি হয়, তখন কিছু দুর্বৃত্ত সুযোগ সন্ধানী এইটা থেকে তারা ফায়দা লুটার চেষ্টা করে এবং তাদের অপকর্মের দায় তারা অন্যের ঘাড়ে চাপায়। আমরা এদেরকে ঘৃণা করি, এই কাজকে আমরা নিন্দা করি।
সরকার পতনের মতো ক্রীড়াঙ্গনেও পেশি শক্তির অবসান চায় সংগঠক ও ক্রীড়াবিদরা। গত ১.৫ দশকে পুরো ক্রীড়াঙ্গনকে রাজনৈতিক মোড়কে দুর্বৃত্তায়নের জন্য কাঙ্ক্ষিত সাফল্য আসেনি বলেই মন্তব্য তাদের। দিনের পর দিন বয়ে চলা পুঞ্জীভূত ক্ষোভ উগরে দিয়েছেন তারা। সত্যিকারের ক্রীড়াপ্রেমীদের নিয়ে পুরো ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর আহ্বান তাদের। ক্রীড়াঙ্গনের মধু খেয়ে যাওয়া কর্মকর্তা ও সংগঠকদের দ্রুতই বিচারের আওতায় নিয়ে আসার দাবি তাদের। কুশল ইয়াসিরের রিপোর্ট। এই মুহূর্তে দেশের ক্রীড়াঙ্গন একরকম স্তব্ধ। ৫৬টি ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনে প্রায় ১.৫ দশক রাজনৈতিক পরিচয়ে ব্যাপক নিয়ম লঙ্ঘন ও স্বেচ্ছাচারিতার অভিযোগগুলো কান পাতলেই শোনা যাচ্ছে। বেশিরভাগ ফেডারেশনের শীর্ষ পদে রাজনৈতিক ব্যক্তিরা থাকায় আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে ভঙ্গুর অবস্থা, প্রতিটি জায়গায় সবাই ওই আসন গেড়ে বসে আছে। প্রতিটি জেলায়, এই জেলাগুলোতে সংস্কার একান্ত প্রয়োজন। এই জায়গাগুলোতে আমাদের কাজ করা দরকার। সেন্ট্রালি যদি আমরা এটাকে স্ট্রং করতে পারি, ডেফিনেটলি আমরা জেলা পর্যায়ে আমরা এর প্রতিফলন ঘটবে আশা করা যায়। খেলাধুলা নিয়ে রাজনীতিকরণ ও পকেট কমিটি দিয়ে ফেডারেশন চালানোয় স্বৈরতন্ত্র চলেছে এ সময়ে। প্রতিটা ফেডারেশনের প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি 2 টার্মের বেশি থাকতে পারবে না, অন্যকে কাজ করার সুযোগ দিতে হবে। আমি যদি একটা ফেডারেশনে 40 বছর জেনারেল সেক্রেটারি থাকি, তার মানে কি আমার ব্যর্থতা, আমি একটা লিডার তৈরি করতে পারিনি, তাই না? আমি সব কাজ করে যাচ্ছি, আমার কাজে তো কোনো নতুনত্ব থাকবে না। ততদিন না পর্যন্ত এটা রাজনৈতিক প্রভাব মুক্ত হবে, আমাদের ক্রীড়াঙ্গনের কোনো উন্নতি আশা করা যায় না। দীর্ঘদিন ধরে ফেডারেশনগুলোর নির্বাচনেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে ক্রীড়াবিদদের দূরে রাখা হয়, যার ফলাফলটা আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট ছাড়া কোনো উল্লেখযোগ্য সাফল্য না থাকা। আব্দুর রকিব মন্টু, জেনারেল সেক্রেটারি, সে এমনভাবে এই ফেডারেশনটা সাজাইছে, যুবলীগের মেম্বার ছিল, এই জন্য এমন ইনফ্লুয়েন্স করছে যাতে আমরা কোনোভাবে না আসতে পারি, আমাদের কাউন্সিলর পর্যন্ত হইতে দেয় না যাতে আমরা ইলেকশন করে এখানে না আসতে পারি। বক্সিং ফেডারেশনও উচ্চকিত হয়েছে এই দুর্নীতি দুর্বৃত্তায়ন নিয়ে। বর্তমান কমিটির ম্যাক্সিমাম লোকজন ছিল আওয়ামী লীগ এবং আওয়ামী অত্যাচারী লীগ, তার কারণে ভিন্ন ইন্টেনশন আছে। তারা এখানে আবার নতুন করে বিভিন্ন ধরনের অত্যাচার করার চেষ্টা করবে, বিভিন্ন ধরনের লোকজনের হামলা করার চেষ্টা করবে। ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের হতশ্রী চেহারার দায়ের অধিকাংশ বর্তাচ্ছে তাই সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রধানদের দিকে। আহাদ আলী সরকার, জাহিদ আহসান রাসেল ও নাজমুল হাসান পাপনরা ক্রীড়াঙ্গনের অভিভাবক হিসেবে জেনে না জেনে দিয়ে গেছেন অনেক অপকর্মের অনুমোদন। ক্রীড়াঙ্গনে তাই সংস্কার অতি জরুরি বলছেন ক্রীড়াঙ্গনের মানুষরাই। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।